বাদলবাবু ছিলেন, তপনবাবু ছিলেন, শহীদবাবু ছিলেন, রতনবাবু ছিলেন, সুধনবাবু ছিলেন। ওখান থেকেই আমরা খবর পাই যে এখানে এই 10,323 মাসাংশে যারা, তাদের উপর আক্রমণ সংঘটিত হয়েছে। আমরা প্রথমে একটু বিস্মিত হই, কারা করলে এত। পরে আমরা জানতে পারলাম যে ওরিয়েন্ট সোসাইটির সামনে গত 3 দিন যাবৎ যারা অবস্থান করছিলেন তাদেরকে পুলিশ নাকি বলেছে যে এটা তুলে নিতে হবে। তারা জানতে চেয়েছিলেন কেন, যে না গভর্নমেন্ট 144 ধারা জারি করেছে, কাজে আপনারা তো থাকতে পারবেন না অনেক লোক। তারা জানতে চেয়েছেন 144 ধারার জারি করার পেছনে কারণটা কি। বলছে না এই যে করোনা ভাইরাসের যে প্রবলেম, এই কারণ। আমার কাছে এটার বিষয় হচ্ছে ভারতবর্ষের কোনো জায়গাতে কিন্তু করোনা ভাইরাসকে ফেস করতে গিয়ে 100% ডিক্লেয়ার করেছে আমার অন্তত জানা নেই। কারণ আমি কালকে সকালে দিল্লি থেকে ব্যাক করেছি, তার আগদিন পর্যন্ত সমস্ত ভারতবর্ষের খবর আমাদের হাতে আছে। এটা ঘটনা একটার পর একটা রাজ্যের মধ্যে এটা স্বল্প পরিসরে হলো স্প্রেড করছে। গভর্নমেন্ট কতগুলি প্রিকশনারি মেজার্স নেওয়ার জন্য বলছে। আমরাও পার্টিগতভাবেও আমরাও জনগণের উদ্দেশ্যে আবেদন করছি যে মানুষকে প্রিভেনশনের জন্য ব্যবস্থা নেওয়ার প্রশ্নে আমরাও যেন ঘরে ঘরে গিয়ে বুঝাবার চেষ্টা করছি। এবং সরকার কতগুলি প্রিভেন্টিভ মেজার হিসেবে বলছে সিনেমা হল বন্ধ রাখো, তারপরে মল বন্ধ রাখো, স্কুল কলেজ বন্ধ রাখো, খেলার মাঠে জমায়েত হয় এগুলি বন্ধ রাখো, এবং বড় 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 ধরনের সমাবেশ ইত্যাদি এগুলি না করাই ভালো। কিন্তু 144 আগরতলা এসে শুনল মানে অন্য উপগ্রহে আছে মনে হচ্ছে। আমাদের এখানে একটা মাত্র লোক, তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কোয়ারেন্টাইন সেন্টার বলে যেটাকে আনঅফিশিয়ালি ডিক্লেয়ার করে। তার থেকে তার শরীর থেকে নির্যাস পাঠায় গৌহাটিতে। আমি পত্রিকা পড়ে বলছি, তারা ওখান থেকে জেনেছে নেগেটিভ, তার মধ্যে এটা নেই। উনি সম্ভবত বাইরে থেকে আসছে না, মানে জার্মান বা কোনো জায়গা থেকে ব্যাক করছে। ঠিকই করেছে। কালকে আমি যখন নামি এয়ারপোর্টে, একজন মহিলা নার্স বোন, তিনি আমার বুকের সামনে একটা যন্ত্র ধরলেন, জিজ্ঞেস করলেন, আমাকে ছেড়েও দিলেন। এটা হওয়া দরকার আছে। কিন্তু 144 এটার কি দরকার ছিল? আপনারা প্রিকশনের যে বিষয়গুলো আছে অ্যাডভার্টাইজ করলেই তো হয়। পত্রিকায় দিন, রেডিওতে বলুন, টিভিতে বলুন, হ্যাঁ সারাদিন তো আপনারাই বলেন। আমাদের কথাবার্তা তো কেউ মানে ক্যারি করার সাহসই পায় না, এবং ক্যারি করার চেষ্টা করলে ওগুলো বন্ধই করে দেয়। কেমন আমাদের পত্রিকাই তো বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এটার কি দরকার ছিল? ঠিক আছে, এরা নাকি বলেছে করোনা ভাইরাসের জন্য 144 করছেন, আমরা তো এর চেয়ে বড় ভাইরাসে আক্রান্ত। একটি ছেলে একখানে কথা বলছিল, আমাদের জীবন তো সংশয়, 31শে মার্চের পরে আমাদের কি হবে? আমরা তো কথাই বলতে পারছি না কারোর সাথে। আমরা যেখানে বসে আছি, তো আমাদের সঙ্গে কথা বলুন। চট করে এসে বলছেন আমাদের উঠে যেতে হবে। তারা বলছে আমরা তো কিছুই বলতে পারবো না। সকালবেলা তাদের সংখ্যাটা কম ছিল, ন্যাচারালি রাতের বেলা অনেকে ফিরে গেছেন। মেয়েরা কী করে থাকবে? ন্যাচারাল করে অনেকে সকালবেলা বাড়িতে গেছেন। এই যে পিরিয়ডে সম্ভবত ওখানে 50 থেকে 60 জন ছিলেন, এখানে ফোর্স মোবিলাইজ করে তাদেরকে জোর করে ওখান থেকে তুলে নিয়ে যাবে। এদের কাছ থেকে আমি যা শুনেছি, আপনারা শুনছিলেন, এগুলো আমরা জানতাম না। তখন তাদের মধ্য থেকে কেউ কেউ পুলিশের সঙ্গে কথা বলে বলছে আমরা না চাই, আমাদের বলা হয়েছে আমাদের করতে হবে, বাধা দিলে অসুবিধা হবে। তারপর বোধহয় তারা যোগাযোগ করেছে তাদের বন্ধুদের সঙ্গে, তারা একটা জায়গায় জমায়েত হয়ে থানার দিকে আসতে পারে। আবার এখানে 10,323 নামে যারা সম্ভবত গত 17 তারিখ এখানে অবস্থান করেছিলেন প্রথম, তারপরে 23 তারিখ, তারপরে তারা ডিক্লেয়ার করেছেন আমরা অপেক্ষা করব, যদি না হয় এরপর আমরা লাগাতার অবস্থানে যাব। তারা সকালবেলা এখানে জড়ো হতে শুরু করেছেন। সেম স্পট প্রায় 250 থেকে 300 মতো তারা এসছেন। ওখানে গিয়ে তাদের ক্যাম্পেন ভেঙে দিয়েছে। তাদেরকে জোর করে চ্যাংদেলা করে গাড়িতে তুলতে শুরু করেছে, ধাক্কা দিয়ে তুলছে, মাথায় লেগেছে, পায়ে লেগেছে, এই সমস্ত ঘটনা। তো
এই পরিস্থিতিতে পরবর্তী সময় দেখা গেল আনার সামনে ন্যাচারালি উত্তেজনা তৈরি হয়েছে, ওখানে পুলিশ এসে লাঠিচার্জ করেছে। মাস্টার মশাই তো তারা তো আজ অব্দি শিক্ষক, তাদের উপরে লাঠি চালাতে হবে? তারা তো কোনো জিনিস ভাঙচুর করছিল না, এরা শুধু বেঁচে থাকার জন্য ন্যায্য তাদের অধিকারের প্রশ্নে অবস্থানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছিল। এখানে এই ধরনের ব্যবস্থা করতে হবে, এটাকে একটা মানবিক পদক্ষেপ হলো। আমি ভোটের আগে কি বলেছে এগুলি বলতে চাইছি না, ভোটের পরে কি তারা বলছে এগুলি বলতে চাইছি না, তাদের কোন মন্ত্রী কীভাবে বিষয়টা ব্যাখ্যা করছে কোনো জায়গায় যেতে চাইছে না। এটা কি ঘটনা, কেন এরকম? মিনিস্টাররা ডেকে তাদেরকে অনুরোধ করতে পারতেন যে ভাই কিন্তু দেখো করোনার জন্য আমরা 100 করে যে তোমরা একমত হওয়ার না হোক, তোমরা এখানে জমায়েত হলো না, তোমাদের 4-5 আসো, আমরা তোমাদের সঙ্গে বসে আলাদা করে কথা বলবো। তোমরা 2 গ্রুপ হও আর 10 গ্রুপই হও, বেসিক্যালি ফান্ডামেন্টালি তোমরা 10,323-এর কেউ না কেউ, তোমাদের সঙ্গে কথা বলবো, কিন্তু ইউ প্লিজ কোঅপারেট। আমাদের প্রস্তাব তোমাদের সমর্থন নাও হতে পারে, আমাদের পদক্ষেপ সমর্থন নাও হতে পারে, এগুলো না করে বল প্রয়োগ করা হলো, শক্তি দেখানো হলো, ক্ষমতা দেখানো হলো। ক্ষমতা থাকলে কি ক্ষমতার এরকম ব্যবহার করতে হয়? এটা তো অপব্যবহার, অমানবিক, একেবারেই অমানবিক। তা আমি তো এখানে আমরা শুনে ওখান থেকে আমরা বললাম যে আমরা হাসপাতালে যাই, তারপর শুনলাম সংখ্যাটা সঠিকভাবে কেউ বলতে পারছে না, অ্যারেস্ট করে যাদের নিয়ে গেছে তাদেরকে ছেড়ে দিয়েছে। জিজ্ঞাসা করলাম কোনো শর্ত কেউ বলতে পারছে না, অনেকেই বলছে যে না কোনো শর্ত না, এমনি ছেড়ে দিয়েছে। আমরা যখন ক্রস করি ফ্লাইওভারে উঠি তখন আমরা দেখছিলাম যে শিক্ষক ভাই এবং বোনেরা তারা দল বেঁধে আমাদের পুরনো রিজার্ভ সেখান থেকে তারা বেরিয়ে হেঁটে আসে শান্তিপূর্ণভাবে, তারা কোনো রকম উশৃঙ্খলতা করছে। ওখান থেকে সরাসরি এখানে আমরা এসে তাদের সঙ্গে কথা বলি। পরিবারের লোকগুলি তো উদ্বিগ্ন, ভীষণভাবে উদ্বিগ্ন। তো এই জায়গায় ডাক্তারবাবুদের সঙ্গে কথা বললাম, ডাক্তারবাবুরা অত্যন্ত সেন্সিটিভ, সিনসিয়ার এবং মানে হিউম্যান আউটলুক নিয়ে এদের পাশে দাঁড়িয়ে তাদের সাহায্য করার চেষ্টা করছে। এর মধ্যে একজনের বোধহয় ইসিজিডিও ডিটেক্ট করেছে, তো তারা বোধহয় ব্লকেজ না কি পেয়েছে বলছে, তারা ভাবছে একটু আরও বেটার ট্রিটমেন্টের জন্য। বাড়ির লোকদের বোধহয় কিছু এই সম্পর্কে সংশয় আছে, আমরা তাদের দেখেছি, ডাক্তারবাবুদের সামনে দাঁড় করিয়েছি। আমরা বলেছি দেখুন ডাক্তারবাবুদের আমরা কিছু অ্যাডভাইস করতে পারি, আপনাদের তরফ থেকে উচিত হবে তাদেরকে কোঅপারেট করা, কেমন না? কাজে যদি তারা বলেন ওদের বেটার ট্রিটমেন্টের জন্য কাউর জিবি হাসপাতালে যেতে হবে, তাদের কিন্তু সহযোগিতা করে উচিত হবে। যে শিক্ষক বন্ধুটি এখন আসেন এখানে, তার বড় ভাই সম্ভবত রামনগর বাড়ি, তার মিসেস আছে, তার মেয়ে আছে, দেখলাম তাদের সঙ্গে আমরা কথা বলে এসেছি। তিনি বলছেন যে না আমরা কোঅপারেট করি, এখানে আমরা বালিশ নাই, বেডশিট নাই। ডাক্তারবাবুকে বলার পর উনি তো লজ্জায় তার মাথায় হেঁটে যাচ্ছে, বলছে না আমাদের তো বালিশ আছে, সঙ্গে সঙ্গে ডেকে বলুন বালিশ ছেলে ছেলে বাড়ি থেকে সবাই বালিশ নিয়ে এসছে। মানে কেন হয় মানে একটু মানে স্বাস্থ্য ব্যবস্থাটাই প্রায় ভেঙে পড়ার মতো অবস্থা চলে এসছে। এখন এটা নিয়ে আলোচনার ব্যবস্থা আপনারা জিজ্ঞেস করলেন, আমি আবার বলছি আমরা 10,323-এর কারোর চাকরি চাক আমরা চাই না। হাইকোর্টের সিদ্ধান্ত আমরা বিরোধিতা করেছি, সুপ্রিম কোর্টে গেছি, গভর্নমেন্টে থাকার সময় কোটি কোটি টাকা আমরা খরচ করেছি। ওখানে দাঁড়িয়ে আমরা বলেছি আপনারা যে অভিযোগে অভিযুক্ত করে তাদেরকে বাতিল করছেন শুধুমাত্র পভার্টি লাইন, আমরা পভার্টি লাইনের পক্ষে। যদি পভার্টি লাইন কনসিডারেশনে না আসে তাহলে 10,323-এর মধ্যে 90% ছেলে মেয়ের কাজ পাওয়ার কোনো সুযোগ ছিল না। অনলি অন মেরিট, তৃতীয় শ্রেণী থেকে নিচে যারা আছে চাকরি করে এদের তাহলে চাকরি কিন্তু তারা গরিব মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরা পাবে না। এই পরিস্থিতির মধ্যে মামলা সুপ্রিম কোর্টে গেল। ওরকম জায়গায় আমাদের যখন জিজ্ঞেস করেছিল, আজকে যেমন জিজ্ঞেস করছেন, তখন আমরা সরকারে ছিলাম, আমরা বলেছি তাদেরকে আমরা ভেসে যেতে দেব না। এটা করে কি তাহলে কী করবেন? একটু অপেক্ষা করুন। এবং যাই সিদ্ধান্ত আমরা নিয়েছি, শিক্ষা দপ্তর, আইন দপ্তর, এই দুটো দপ্তরের সঙ্গে প্রিলিমিনারি আমরা কথা বলতাম। কোনোটা আমাদের ব্যক্তিগত কারোর সিদ্ধান্ত না। উনি শিক্ষামন্ত্রী ছিলেন, উনি আইনমন্ত্রী ছিলেন। কাজেই
শিক্ষা দপ্তরের যারা সচিব থেকে আরম্ভ করে এক্সপিরিয়েন্স লোক, আইন দপ্তরের সচিব থেকে আরম্ভ করে যারা সবার সঙ্গে কথা বলার পর তাদের পরামর্শ নিয়ে ক্যাবিনেটে বারবার আলোচনা করে আমরা একদিকে মামলা লড়ো, আরেকদিকে হচ্ছে বিকল্প কী করা যায় ব্যবস্থা। এর ভিত্তিতে 13,000 নতুন পোস্ট আমরা তৈরি করেছি। অদ্ভুত ঘটনা, এগুলোর বিরুদ্ধে পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে সুপ্রিম কোর্ট তাদের পক্ষে দাঁড়ালেন। এটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। এখন তো কোর্ট কাছারি নিয়েই মানুষ সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে। দেখলেন না, এই যে কয়েকদিন আগে চিফ জাস্টিস থেকে অব্যাহতি নিলেন, গতকালকেই তিনি রাজ্যসভার মেম্বার হবেন। কবে যে তিনি মন্ত্রী হবেন আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। এবং তার যে রায়গুলো গত কয়েক মাসে সারা ভারতবর্ষের মানুষ ছিচি করছে, আমি সেখানে যেতে চাইছি না। তো এই সুপ্রিম কোর্টে আমাদের এই মামলাটা নিয়ে যে কাণ্ডটা হলো, ঠিক আছে, আমরা 13,000 পোস্ট সেখানে ক্রিয়েট করলাম, ওগুলো আটকে দিল। সেই মামলাতে এই কোর্ট আরেকটা বেঞ্চ তারা বলেছে এগুলি সঠিকভাবে ক্রিয়েটেড, এগুলির উপর কোনো ব্যান নাই। আমরা বিধানসভার ভেতরে বাইরে গভর্নমেন্টকে বললাম অল রাইট। সুপ্রিম কোর্ট যখন প্রথম বলেছে এই চাকরিগুলি থাকবে না, তাহলে এই 13,000 মধ্যে তাদেরকে নিয়ে নেওয়া। আমরা থাকার সময় ইন্টারভিউ নিয়েছিলাম, অধিকাংশ ইন্টারভিউ দিয়েছে, একটা অংশ অন্য চাকরিতে চলে গেছে, কেউ কেউ মারা গেছেন। তাহলে এর মধ্যে বেশিরভাগটা হয়তো এখানে অ্যাবজর্ব হয়ে যেতে পারে। বিধানসভায় বলেছি দরকার হলে যদি মনে করে না আমাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে, আমরা যে কোনো পরিস্থিতিতে কথা বলতে রাজি আছি, আমাদেরকেও ডাকে। কিন্তু আমরা ওপেনলি আমরা বলি। সিআইটিউ, ডিওয়াইএফ, টিওয়াইএফ তারা অবস্থান করলেন, আমাদের ডাকলেন, আমরা ওখানে দাঁড়িয়ে কথা বলেছি। আমরা আছি, ছিলাম আপনাদের সঙ্গে, আছি আপনাদের সাথে, আমরা থাকবো আপনাদের সঙ্গে। আজকে যে ঘটনাটা ঘটলো, এগুলো কিন্তু ঘটার কোনো দরকার ছিল। গভর্নমেন্টকে এদের ব্যবস্থা করতে হবে। এভাবে তাদেরকে নিয়ে এই যে জিনিসটা চলছে অমানবিক, এটা তো ত্রিপুরার মানুষ সমর্থন করবে না, আমরা তো করবো না। এটা আমাদের তো অপেক্ষা করতে হবে, দেখতে হবে তাদের কি হয় না হয়। আমরা চাইবো একজনেরও যেন কাজ না যায়, এবং যে 40-50 জন কর্মরত অবস্থায় মারা গেছেন ডাইড ইন হার্নেস, তাদের পরিবারের বিকল্প কাজের ব্যবস্থা করতে হবে। এখন যারা চিকিৎসিত হচ্ছেন তাদের সমস্ত খরচপাতির দায়িত্ব সরকারকে নিতে হবে।